প্রেমে ইনিশিয়ালি বললামই ব্রেকআপ হবে, সেক্ষেত্রে একটা কষ্ট তো পাবেই রাতুল। তার বাবা যদি তাতে সম্মতি না দেয় তাহলে ব্রেকআপ দেখতে পাওয়া যাবে। কারণ সন্তান জন্মের পর কোনো রকম লস হতে পারে, সন্তান জন্মের পর হতে পারে শত্রুর সংখ্যা বাড়তে পারে, ঋণ আসতে পারে। নমস্কার, আগের দিন আমরা রাতুলের কেরিয়ার, জব, প্রফেশন এসব নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা রাতুলের লাভ, রিলেশনশিপ, ম্যারেজ লাইফ, লাক, চাইল্ড, আফটার ম্যারেজ লাইফ নিয়ে আমরা রাতুলের বার্থ চার্ট প্রেডিকশন করছি। তো এখানে রাতুলের D1 বা বার্থ চার্ট। রাতুলের লগ্ন হলো কন্যা, ঠিক আছে। আর রাতুলের চাঁদ বসে আছে 11 নম্বর রাশিতে। তো রাতুলের রাশি হলো কুম্ভ। তো যারা সচরাচর কন্যা রাশির লোক হয় তারা খুব প্র্যাকটিক্যাল হয়, তারা খুব রিয়েলিটিতে থাকতে ভালোবাসে, তারা খুব পরিশ্রমী হয়, নিজের প্র্যাকটিক্যাল প্রবলেম নিজেই সলভ করতে পছন্দ করে। আর যাদের রাশি কুম্ভ হয় তারা উচ্চাকাঙ্ক্ষী হয়, তারা সোশ্যাল লাইফ এনজয় করতে পছন্দ করে, বন্ধু বান্ধব খুব পছন্দ করে, আর তারা নিজের পরিশ্রমে নিজের উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করতে চায়। এটা হলো রাতুলের 5th হাউস, যেখানে বসে আছে মকর রাশি। তো 5th হাউসে রয়েছে কেতু। কেতু 5th হাউসে থাকলে মানুষ একটু আলসে বা লেজি হয়ে যায় পড়াশোনা থেকে মাঝে মাঝে ডিটাচমেন্ট আসে। 5th হাউস প্রেমের ঘর, ফলে প্রেমে প্রতি খুব একটা আকর্ষণ থাকে না, মাঝে মাঝে ব্রেকআপের খুব সম্ভাবনা বেড়ে যায় যদি 5th হাউসে কেতু থাকে, ঠিক আছে। তো আমরা এর থেকে বলতে পারি ইনিশিয়াল লাইফে রাতুলের পড়াশোনায় খুব একটা ইন্টারেস্ট থাকবে না, যদিও ক্রমে সময় বাড়তে বাড়তে, কারণ 9th হাউস স্ট্রং আছে রাতুলের, সেই কারণে সময়ের সাথে সাথে পড়াশোনার উন্নতি দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে বলা যায় 5th হাউস প্রেমের বা রিলেশনশিপের হাউস, সেই কারণে রিলেশনশিপে ইনিশিয়ালি একটা বা দুটো ব্রেকআপ হওয়ার চান্স আছে। 5th হাউস সন্তানের হাউস, তার মানে কেতু বসে আছে, এর অর্থ হলো যে সন্তান একটু দেরিতে হবে, মানে আফটার 35 বা 40 তখন সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। তো আফটার 35 বছরের পর সন্তান লাভ হবে, বা সেটা 40ও হতে পারে, 35 থেকে 40 এই সময় বা এর একটু আশেপাশে সন্তান হওয়ার চান্স বেশি। জেনারেলি এরকম কেতু যদি 5th হাউসে থাকে, যেখানে 8 ডিগ্রিতে আছে, আমরা বলতে পারি অ্যারাউন্ড 40-এ গিয়ে সচরাচর বেবি হয়, ঠিক আছে। তার সাথে সাথে আমরা 9th হাউসে বসে আছে বৃষ রাশি, আর এখানে শুক্র রয়েছে, ফলে আমরা দেখতে পাচ্ছি জীবনের সেকেন্ড হাফ, মানে আফটার 35 জীবনটা খুব সুন্দর যাবে। যদিও এখানে আমরা দেখছি 3টে গ্রহ আছে, শুক্র, সূর্য আর মঙ্গল। শুক্র আর সূর্য বন্ধু নয়, ফলে শুক্রর জন্য রেমেডি করলে বেশি ভালো হবে। বিবাহর জন্য আমরা দেখি 7th হাউসে বসে আছে মীন রাশি। মীন রাশির লোকেরা সচরাচর নিজের ইচ্ছায় বিয়ে করে, মানে লাভ ম্যারেজকে বোঝায় যদি মীন রাশি হয়। কিন্তু রাহুর নবম দৃষ্টি, এই যেখানে রাহু রয়েছে 11th হাউসে, এই রাহুর 9th দৃষ্টি, এখান থেকে যদি গোনা যায় 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে এখানে রাহুর নবম দৃষ্টি পড়ছে, 9th অ্যাসপেক্ট এখানে পড়ছে। রাহুর দৃষ্টি যখন বিবাহের ঘরে পড়ে তখন সচরাচর মানুষদের কাছে চাহিদা প্রচুর বেশি হয় নিজের স্ত্রীর কাছ থেকে। যেমন ধরুন, সে তার পছন্দ অনুযায়ী স্ত্রীকে বিয়ে করতে চায়, বড়লোক বা সুন্দরী, এরকম পার্টিকুলার তার কোনো ইচ্ছা আছে, সে অনুযায়ী সে বিয়ে করতে চায়, এবং তার সাথে সাথে তার অনেক রকমের এক্সপেকটেশন আছে তার স্ত্রীর থেকে। তো যে কারণে সংসারে মাঝে মাঝে অল্পাদ্য অশান্তি চান্স থাকে, বাট এর বেশি কোনো অসুবিধা আমি বিয়ের এই 7th হাউস থেকে আমরা দেখতে পাচ্ছি না। শুক্র আর সূর্য এখানে বসে আছে মঙ্গলের সাথে। তো শুক্র আর মঙ্গল যখন একসাথে বসে থাকে 9th হাউসে, বা 9th হাউস না, যে কোনো হাউসে যদি শুক্র আর মঙ্গল একসাথে বসে থাকে তাহলে লাভ ম্যারেজ হয়। তো আমরা বুঝতে পারছি লাভ ম্যারেজ
তার সাথে সাথে সূর্য বসে আছে, সূর্য হলো পিতা, সূর্য সান ফাদারকে রিপ্রেজেন্ট করে। তার মানে রাতুলের লাভ ম্যারেজই হবে, আর সেখানে রাতুলের বাবার সম্মতির প্রয়োজনীয়তা হবে। অর্থাৎ রাতুল ইনিশিয়ালি তো লাভ ম্যারেজ করবে, কিন্তু যখন তার পিতা, তার বাবা সেই বিয়েতে সম্মতি দেবে, তখনই সেই বিয়েটা, মানে সেই সম্পর্কটা বিয়েতে রূপান্তরিত হবে। তার মানে যদি রাতুল কোনো রিলেশনশিপে যায়, তার বাবা যদি তাতে সম্মতি না দেয়, তাহলে ব্রেকআপ দেখতে পাওয়া যাবে। কারণ 5th হাউসে কেতু বসে আছে, 5th হাউসে কেতু বসে থাকার কারণে ব্রেকআপ হয়ে যাবে। কিন্তু যখন রাতুল এমন কোনো সম্পর্কে যাবে যেখানে তার পিতার সম্মতি আছে, তখন সেই রিলেশনশিপটা বিয়েতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ মঙ্গল মানে মার্স প্লাস ভেনাস থাকলে লাভ ম্যারেজ হয়। তার সাথে সূর্য রয়েছে, সান মানে হলো ফাদার। তো আমরা বলতে পারি যে বিবাহে পিতার সম্মতি খুব ইম্পর্টেন্ট। পিতার সম্মতি বিয়েতে না থাকলে বা রিলেশনশিপে না থাকলে কেতু 5th হাউসে বসে আছে বলে ব্রেকআপ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতেও পাচ্ছি ইনিশিয়াল লাইফে রাতুলের অন্তত একটা ব্রেকআপ হওয়ার চান্স আছে, তারপর পিতার সম্মতিতে রাতুলের লাভ ম্যারেজই হবে, কারণ মঙ্গল আর শুক্র এখানে একসাথে বসে আছে। তার সাথে সাথে 7th হাউসে বসে আছে মীন রাশি। মীন রাশির লোকেরা এমনিতেও স্বাধীন চেতা হয়, ফলে নিজের ইচ্ছাতেই বিয়ে করে। যদিও স্ত্রীর কাছ থেকে, কারণ রাহু বসে আছে 11th হাউসে আর নিজের 9th দৃষ্টি দিচ্ছে হলো 7th হাউসে, তাই কারণে রাহুর দৃষ্টির কারণে স্ত্রীর কাছ থেকে অনেক রকমের আশা আকাঙ্ক্ষা থাকবে, স্ত্রীর কাছ থেকে অনেক এক্সপেকটেশন থাকবে, যে কারণে মাঝে মাঝে ঝগড়া বা অশান্তি হওয়ার একটা ছোট্ট সম্ভাবনা আছে। এর বেশি কোনো অসুবিধা বা দুঃখ বিবাহিত জীবনে হবে না, কিন্তু বিয়ের আগের তার ব্রেকআপের সামনা হওয়ার একটা চান্স আছে। যদি ব্রেকআপ নাও হয় তাহলে একটা কষ্ট বা প্রবলেম বা ডিটাচমেন্ট বা ঝগড়া হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো বিয়ের আগে রিলেশনশিপে বা প্রেম জীবনে একটু বেশি দুঃখ, বিয়ের পর রিলেশনশিপ প্রেম জীবন অনেক সুন্দর আর অনেক স্টেবল হয়ে যাবে। রাতুলের দ্বারকারক হলো সেই গ্রহ যার ডিগ্রি সব থেকে কম, হলো বুধ, মার্কিউরি, কারণ মার্কিউরি 1 ডিগ্রিতে আছে। ঠিক আছে, দ্বারকারক হলো সেই গ্রহ যেটা সব থেকে কম ডিগ্রিতে থাকে। তার মানে স্ত্রী বুধের মতো হবে, মার্কিউরির মতো বুধ হবে। যে গ্রহের ডিগ্রি সব থেকে কম হয় তাকে দ্বারাকারক বলে। আর দ্বারাকারকের মতো স্ত্রী বা পুরুষ স্বামী মানে স্পাউস প্রাপ্ত করে মানুষ দ্বারাকারকের মতো। আর যার ডিগ্রি সব থেকে বেশি হয় তাকে বলে আত্মকারক। রাতুলের সব থেকে বেশি হলো স্যাটার্নের ডিগ্রি 28 ডিগ্রি, কারণ স্যাটার্নের ডিগ্রি জুপিটারের থেকে একটু বেশি, তাই কারণে স্যাটার্ন হলো রাতুলের আত্মকারক। তাহলে রাতুল নিজে স্যাটার্নের মতো, অর্থাৎ রাতুল স্যাটার্নের মতো বলতে গেলে বোঝদার, একটু লেজি, কোনো অহংকার নেই, খুব পরিশ্রমী একটা মানুষ। কিন্তু রাতুলের স্ত্রী হবে বুদ্ধিমতী, রাতুলের স্ত্রী হবে সুন্দরী, আর রাতুলের স্ত্রীকে দেখে একটু কম বয়সী মনে হবে। মানে রাতুলের যখন বয়স অ্যারাউন্ড 35 হবে, তখন রাতুলের স্ত্রীর বয়স আইদার রাতুলের থেকে অনেকটা কম হবে, মানে অন্তত 5 থেকে 7-8 বছর আমরা বলতে পারি রাতুলের থেকে বয়সে ছোট হবে, নইলে দেখতে রাতুলের থেকে অনেকটা বয়সে ছোট হবে। ঠিক আছে, অন্তত পক্ষে মিনিমাম 5-7 বছর আমরা দেখে মনে হবে যে রাতুলের থেকে বয়সে ছোট, বা সত্যি সত্যি রাতুলের থেকে 5-7 বছর বয়সে ছোট হবে। মানে রাতুলের থেকে আইদার দেখতে ছোট হবে বা রাতুলের থেকে বয়সে ছোট হবে, একটু বাচ্চামি থাকবে রাতুলের স্ত্রীর মধ্যে। রাতুলের 7th হাউসে 12th রাশি বসে আছে, যার লর্ড হলো জুপিটার। জুপিটার বসে আছে 8th হাউসে। 7th হাউসে বসে আছে 12th রাশি মীন রাশি, আর তার লর্ড হলো জুপিটার বসে আছে 8th হাউসে, এই যে এখানে রয়েছে 8th হাউস। যখন 7 নম্বর ঘরের লর্ড মানে মীন রাশির লর্ড জুপিটার 8 নম্বর ঘরে গিয়ে বসে আছে, মানে যখন 7 নম্বর ঘরের লর্ড 8 নম্বর ঘরে বসে, তখন দেখা যায় যে আফটার ম্যারেজ, বিয়ের পর একটা আর্থিক লস হওয়ার সম্ভাবনা থাকে। মানে আফটার ম্যারেজ একটা ফাইন্যান্সিয়ালি
আমরা একটা লস দেখি, মানে আর্থিকভাবে একটা অবনতি হয়। তার সাথে সাথে স্পাউস মানে স্ত্রী, এখানে রাতুল পুরুষ বলে স্ত্রী, যদি এটা কোনো স্ত্রীর কুণ্ডলী হতো তাহলে পুরুষ। তো স্ত্রী তার স্বামীর থেকে তার মা বাবার প্রতি বেশি কানেক্টেড ফিল করে, মানে সে তার মা বাবার সঙ্গে সবকিছু শেয়ার করে। মানে রাতুলের স্ত্রী রাতুলের সঙ্গে যা যা রাতুলের সঙ্গে পার্সোনাল কথাবার্তা তাদের থাকবে সেগুলো সে তার মা বাবার সাথে শেয়ার করবে। সচরাচর রাতুলের স্ত্রী শ্বশুর বাড়ির থেকে নিজের বাপের বাড়িতে থাকতে বেশি পছন্দ করে। অনেক সময় এরম কনজাংশন যদি থাকে যে 7th হাউসের লর্ড গিয়ে 8th হাউসে বসে আছে, তাহলে তাকে ঘর জামাই হতে হয়। তার মানে রাতুলের ভাগ্যে এমনও হতে পারে যে রাতুলকে ঘর জামাই হতে হলো। যদি ঘর জামাই নাও হয়, তাও স্ত্রী সচরাচর বাপের বাড়িতেই থাকতে বেশি পছন্দ করবে। তো এগুলোর জন্য যে রেমেডিকে আমাদের এখানে করতে হবে, কারণ স্যাটার্ন মেষ রাশিতে রয়েছে 1 নম্বর রাশিতে, তার মানে স্যাটার্ন এখানে নিচ, তাহলে স্যাটার্নের একটা রেমেডি করতে হবে, কারণ 8th হাউসে স্যাটার্ন আছে। স্যাটার্ন 8th হাউসে নিচ বলে 8th হাউসের অনেক ক্ষতি করবে। তো স্যাটার্নের রেমেডি। সেকেন্ড হলো জুপিটারের রেমেডি, কারণ জুপিটার হলো 7th হাউসের লর্ড, এটা হলো 7th হাউস, তার মধ্যে বসে আছে মিন, মিন রাশির লর্ড হলো জুপিটার। এই জুপিটারের আর স্যাটার্নের রেমেডি খুব ইম্পর্টেন্ট। রাতুলের চার্টে 4th হাউসে, এটা হলো 4th হাউস, 4th হাউসের লর্ড হলো বৃহস্পতি, 4th হাউসে বসে আছে হলো ধনু রাশি। তো এইটা হলো ধনু রাশি, আর ধনু রাশি আর মীন রাশি এই দুজনেরই লর্ড হলো বৃহস্পতি। ঠিক আছে, ধনু রাশি আর মীন রাশি, ধনু রাশি হলো এইটা ধনু, আর এইটা হলো মীন। ঠিক আছে, এটা ধনু রাশি। ধনু রাশিতে এটা 4th হাউস, 4th হাউস হলো সম্পত্তি বাড়ি গাড়ির ঘর, আর 7th হাউস হলো বিয়ের ঘর। তার মানে আফটার ম্যারেজ, বিয়ের পর সম্পত্তির পরিমাণ বাড়বে, গাড়ি বাড়ির সংখ্যা বাড়তে পারে, শ্বশুর বাড়ির থেকে সম্পত্তি বাড়ি গাড়ির পাওয়ার চান্স আছে, বা অন্যভাবে নিজের দমেই আফটার ম্যারেজ বিয়ের পর সম্পত্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, কিন্তু এখানে জুপিটার বসে আছে সেম ডিগ্রি, প্রায় মানে 1 ডিগ্রির মধ্যে স্যাটার্নের সাথে। তার মানে স্যাটার্ন আর জুপিটার এই দুটো রেমেডি করতে হবে। রেমেডি সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্যাটার্ন আর জুপিটারের রেমেডি। ঠিক আছে, রাতুলের কুণ্ডলিতে 4th হাউসে আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর রাশি, আর 7th হাউসে রয়েছে হলো 12th নম্বর রাশি। 9 নম্বর রাশি হলো ধনু, আর 12th রাশি হলো মীন। এবং দুটো রাশিরই লর্ড বা দুটো রাশিরই গ্রহ হলো জুপিটার বা বৃহস্পতি। তো আমরা বলতে পারি যে বিয়ের পর এই ঘরটা বিবাহের ঘর, বিবাহ, যে কোনো রকমের পার্টনারশিপ তার ঘর, আর এইটা হলো সম্পত্তির ঘর, বাড়ি গাড়ি এইসবের ঘর। তো আমরা বলতে পারি যে বিবাহের পর, এটা বিবাহের ঘর, তো বিবাহের পর আর্থিক উন্নতি হবে, বিবাহের পর সম্পত্তি বাড়ি গাড়ির পরিমাণ বাড়বে, বিবাহের পর কোনো না কোনো ভাবে সম্পত্তি আর বাড়ি লাভ করবে রাতুল। সেটা হতে পারে নিজের স্পাউস বা নিজের স্ত্রীর কাছ থেকে, বা তার শ্বশুর বাড়ির কাছ থেকে, বা নিজের পরিশ্রমে, কিন্তু কোনো না কোনো ভাবে বিবাহের পর সম্পত্তি বাড়ি গাড়ি এগুলো লাভ হবে। এছাড়া আমরা দেখছি যে জুপিটারের সঙ্গে স্যাটার্ন বসে আছে, স্যাটার্ন হলে 10 নম্বর রাশি, যেটা বসে আছে 5 নম্বর ঘরে, এই যে 5th হাউসে, আর 6 নম্বর ঘরে বসে আছে 11th রাশি, এটা হলো কুম্ভ। তাহলে মকর আর কুম্ভ, 10 হলো মকর আর 11 হলো কুম্ভ। মকর কুম্ভর গ্রহ হলো স্যাটার্ন, তাহলে মকর আর কুম্ভ একসাথে যুক্ত। তার মানে জীবনে সন্তান, কারণ 5th হাউস সন্তানের হাউস, সন্তানের হাউস 5th হাউস, আর 6th হাউস হলো শত্রুতার হাউস, লসের হাউস, রোগের হাউস, ক্ষতির হাউস। তো আফটার বেবি, সন্তান জন্মের পর
কোনো রকম লস হতে পারে, সন্তান জন্মের পর হতে পারে শত্রুর সংখ্যা বাড়তে পারে, ঋণ আসতে পারে, কোনো না কোনো লস হতে পারে। এগুলোর প্রচুর পরিমাণে সম্ভাবনা আছে সন্তান জন্মের পর। কোনো রোগ বা কোনো শত্রুতা সৃষ্টি হতে পারে, ঠিক আছে। তাছাড়া জুপিটার আর স্যাটার্ন 8,000 খুব কাছাকাছি ডিগ্রিতে 28 ডিগ্রিতে বসে আছে। তার মানে আমরা বলতে পারি যে চারটে হাউস, 4th 5th 6th আর 7th হাউস কানেক্টেড। তার মানে বিয়ের পর সম্পত্তি লাভ হতে পারে, বিয়ের পরও শত্রুতার পরিমাণ বাড়তে পারে। 5th হাউস আর 7th হাউস কানেক্টেড, আগেই বলেছিলাম রাতুলের লাভ ম্যারেজ হবে। এখান থেকে আমরা বুঝতে পারছি, কারণ 5th হাউস শুধু সন্তানের নয়, প্রেমেরও হাউস, রিলেশনশিপেরও হাউস। তো রাতুলের লাভ ম্যারেজ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 9th হাউসে বসে আছে বৃষ রাশি, সেখানে সূর্য, মঙ্গল আর শুক্র বসে আছে। যখন এমন কম্বিনেশন হয় তখন লাভ ম্যারেজ তো হয়, কারণ শুক্র আর মঙ্গল একসাথে বসে আছে, বাট সূর্য থাকার কারণে রাতুলের বাবার সম্মতি থাকবে, তখনই রাতুলের রিলেশনশিপ বা প্রেম বিবাহে পরিণত হবে। তাছাড়া 6th আর 7th হাউসও কানেক্টেড, তো আমরা বলতে পারি বিবাহের পরে শত্রুর উদ্ভব হবে, বিবাহের পরে আর্থিক উন্নতি হলেও, কারণ আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4th হাউস 7th হাউসের সাথে কানেক্টেড, তার মানে আর্থিক উন্নতি হলেও নতুন কোনো শত্রুর উদ্ভব হতে পারে বা কোনো রোগ হতে পারে। 5th হাউস সন্তানেরও ঘর, ঠিক আছে, সন্তানের ঘর, এটা প্রেমেরও ঘর। 5th আর 6th হাউসের লর্ড মানে 10 আর 11, মানে মকর রাশি আর কুম্ভ রাশির লর্ড শনি দেবতা স্যাটার্ন বৃহস্পতির সাথে কানেক্টেড হয়ে 8th হাউসে, মেষ রাশিতে 8th হাউসে বসে আছে। তো আমরা বলতে পারি সন্তান জন্মের পর একটা আর্থিক লস হবে, কারণ 6th হাউস হলো শত্রুতার ঘর আর 8th হাউস হলো লসের ঘর। যখন 5th হাউসের লর্ড 6th হাউসের সাথে 8th হাউসে বসে আছে, তার মানে সন্তান জন্মের পর হট করে কোনো রকম আর্থিক লস দেখা যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যখনই মার্স ভেনাস মানে মঙ্গল শুক্র আর সূর্য একসাথে বসে, তখন কোনো পুরুষের চার্টে যদি মঙ্গল শুক্র আর সূর্য একসাথে বসে, তখন আমরা তার স্ত্রীর চরিত্র সেখান থেকে জানতে পারি। প্রথমেই আমরা এখান থেকে বলতে পারছি যে লাভ ম্যারেজ হবে, আর বাবার অনুমতিতেই লাভ ম্যারেজ বিবাহে পরিণত হবে। তাছাড়া রাতুলের স্ত্রী একটু হাই ক্লাস মেনটেন করবে, হাই ক্লাসের হবে, হতে পারে কোনো বড়লোক বা একটু আর্থিক দিক থেকে স্বাচ্ছন্দ্য পরিবার থেকে আসতে পারে। রাজকীয়তা পছন্দ করবে, লাক্সারি খুব পছন্দ করবে, একটু অ্যাঙ্গার ইস্যু থাকবে, একটু রাগী স্বভাবের হবে। তাছাড়া আমরা বলতে পারি যে রিলেশনশিপের উপর সে একটু কন্ট্রোল নিতে চাইবে, সে চাইবে তার ইচ্ছা অনুযায়ী রাতুল ওঠা বসা করুক, রাতুল চলাফেরা করুক তার ইচ্ছাতে। তো সেই কারণে একটু ঝগড়া অশান্তি দেখা দিতে পারে, কারণ 1 নম্বর তো হলো রাতুলের 7th হাউসে, আগেই বলেছি যে রাহুর দৃষ্টি আছে। তো রাতুল সবসময় তার বউয়ের কাছ থেকে একটা হাই এক্সপেকটেশন রাখে, আর রাতুলের স্ত্রী যে সে চাইবে সংসারে সবকিছু তার অনুযায়ী হোক, তার স্বামী মানে রাতুল তার ইচ্ছায় চলুক। তো আমরা এখানে একটা অসুবিধা দেখতে পাচ্ছি। তো রেমেডি একটাই যে রাতুলকে আর তাকে একটু ব্যালেন্স করে চলতে হবে, এই অল্প একটুখানি অসুবিধা আছে। সচরাচর বাকি বিবাহ জীবন খুব সুন্দরই কাটবে রাতুলের। রাতুলের স্ত্রী একটু হাই ক্লাস মেন্টালিটির, রয়্যাল জিনিসপত্র পছন্দ করে, লাক্সারি পছন্দ করে, হাই ক্লাস লাইফস্টাইল বেশি প্রেফার করে। কিন্তু একটা ভালো জিনিস যে রাতুলও, কারণ আমরা এখান থেকে বুঝতে পারছি যে ভেনাস হলো রাতুলের পছন্দ অপছন্দের, তো আমরা বলতে পারি যে রাতুলও একটু হাই ক্লাস জীবন যাপন করতে চায়, একটু খরচে, একটু লাক্সারিয়াস জীবন পছন্দ করে। ফলে আমরা এখানে মিলও দেখতে পাচ্ছি, যদিও স্ত্রী চাইবে যে সম্বন্ধটাকে নিজে নিয়ন্ত্রণ করতে, আর রাতুলের তার স্ত্রীর কাছ থেকে ওপর একটা হাই এক্সপেকটেশন থাকবে, কারণ রাহুল আমরা দেখতে পাচ্ছি যে 9th দৃষ্টি পড়ছে 7th হাউসে, সেক্ষেত্রে একটু ব্যালেন্স করে চলতে হবে। তাছাড়া আমি আগেই বললাম যে কেতু 5th হাউসে আছে, তো আমরা বলতে পারি যে একটা ব্রেকআপ হওয়ার খুব চান্স আছে। ব্রেকআপটা সচরাচর এই কারণেই হবে যে প্রেম হবে কিন্তু বাবার অনুমতি থাকবে না, সে কারণে ব্রেকআপ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন রিলেশনশিপ এমন হবে যেখানে বাবার অনুমতি থাকবে, তখন সেই রিলেশনশিপ বিবাহে পরিণতি পাবে।
একটা রাতুলের মুন চার্ট, আর এইটা হলো নবাংশ চার্ট। নবাংশ চার্টে আমরা দেখতে পাচ্ছি যে 7th হাউস, যেটা আমাদের যদি আমরা এভাবে দেখি তাহলে আমরা দেখব যে বার্থ চার্টে 7th হাউসে ছিল মীন রাশি, এটা হলো মীন রাশি, যেটা নবাংশে চলে যাচ্ছে 11th হাউসে, এটা হলো 11th হাউস, আর এটা হলো 7th হাউস। তো আমরা বলতে পারি যে সময়ের সাথে বিবাহের পর রাতুলের বন্ধু গ্রুপ বা সোশ্যাল ফ্রেন্ডশিপ সার্কেল বা বন্ধু বা নেটওয়ার্ক, চেনাশোনা লোকের সংখ্যা বিয়ের পর বৃদ্ধি পাবে। তাছাড়া আমরা বলতে পারি যে ফিফথ লর্ড এখানে আমরা দেখছি মকর চলে যাচ্ছে এখানে নবম কুণ্ডলিতে 9th হাউসে, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে সন্তান জন্মের পর, কারণ 5th হাউস হলো সন্তান জন্মের ঘর, এটা হলো 5th হাউস, এটা হলো সন্তান জন্মের ঘর। তো সন্তানের জন্মের পর এবং সন্তানের আস্তে আস্তে যখন বয়স বাড়বে, ইনিশিয়ালি, কারণ 5th হাউস গিয়ে আমাদের এখানে 8th হাউসে বসে পড়েছে D1 চার্টে বা বার্থ চার্টে, তাই ইনিশিয়ালি একটা আর্থিক লস তো হবেই, আর্থিক একটা লস হবে। কিন্তু যখন বাচ্চার বয়স আস্তে আস্তে বাড়তে থাকবে, 5, 6, 7, 8, 9, 10, আস্তে আস্তে রাতুলের অবস্থা ভালো হতে থাকবে, আর ভাগ্য রাতুলকে সাথ দেবে। রাতুল যে চাকরি করুক, যে ব্যবসায়ী করুক, যাই করুক, ঘরে একটা শান্তি সবসময় বজায় থাকবে। কারণ রাতুলের 5th হাউসের রাশি মকর, তা D9 চার্টে বা নবাংশ কুণ্ডলিতে 9th হাউসে চলে গেছে, ভাগ্যের ঘরে চলে গেছে, এগুলো ভাগ্যের ঘর। তো আমরা এটা বলতে পারি। যদিও বিবাহ জীবন খুব ভালোই কাটবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 8th হাউসে মানে 7th হাউসে, কারণ 7th হাউসে কোনো কুদৃষ্টি বা বাজে দৃষ্টি, কোনো বাজে গ্রহের দৃষ্টি পড়েনি। কিন্তু নবাংশ চার্টের 5th হাউসে, এটা হলো 5th হাউস, আমরা দেখতে পাচ্ছি স্যাটার্নের দৃষ্টি রয়েছে, 10th দৃষ্টি স্যাটার্ন এখান থেকে 10 নম্বর দৃষ্টি প্রদান করছে, 10th, ওকে, 10th দৃষ্টি দিচ্ছে। তো আমরা বলতে পারি যে প্রেমে ইনিশিয়ালি বললামই ব্রেকআপ হবে, সেক্ষেত্রে একটা কষ্ট তো পাবেই রাতুল। তাছাড়া সন্তানের আপব্রিঙ্গিং এ সন্তানকে নিয়ে টেনশন খুব হবে, সন্তানকে কোথায় ভর্তি করাবে, কোন স্কুলে, কোন কলেজে, সেই নিয়ে রাতুল সবসময় একটা টেনশনে থাকবে। তো সন্তানকে নিয়ে একটু টেনশন থাকবে, তার ফিউচার নিয়ে একটু টেনশন করতে হবে। সন্তানের স্বাস্থ্যকে নিয়ে একটু টেনশনে থাকতে হতে পারে, কারণ স্যাটার্নের 10th অ্যাসপেক্ট পড়ছে, 10th দৃষ্টি পড়ছে। তো এর জন্য আমাদের স্যাটার্নের রেমেডি করতে হবে, ঠিক আছে, এর জন্য আমাদের স্যাটার্নের রেমেডি করতে হবে। আর 7th হাউসে আগে থেকেই বলছি কোনো দৃষ্টি কোনো বাজে গ্রহের পড়েনি, তো বিবাহ ভাগ্য ভালোই যাবে। আমরা এখানে বলছি যে 5th হাউস, যেটা 5th হাউস, এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাটার্নের দৃষ্টি রয়েছে, আর D1 চার্টে আবার কেতু বসে আছে। তো প্রেম জীবনে একটু অসুবিধা আছে, সন্তানকে বড় করতে গেলে একটু চাপ বা একটু মানসিক অস্বস্তি বা চিন্তার খুব প্রয়োজন হবে, মানসিক চাপ থাকবে। আর এর বাইরে বিবাহ জীবন খুব সুন্দরই কাটবে। শুধু আমাদের এখানে জুপিটার আর স্যাটার্নের রেমেডি খুব ইম্পর্টেন্ট ফর ম্যারেজ, জুপিটার স্যাটার্নের রেমেডি খুব ইম্পর্টেন্ট। কেতুর রেমেডি করলেও চলবে, কেতুর রেমেডিও খুব হেল্পফুল হবে। এবার দেখছি রেমেডিস। আচ্ছা, বৃহস্পতির রেমেডি, এটা হলো বৃহস্পতি সোনার জিনিস পরতে হবে, ওয়ার গোল্ড, মানে সোনার জিনিস পরতে হবে, সোনার বালা বা ঘড়ি বা চেন, ঠিক আছে, ব্রেসলেট, এগুলো পড়তে হবে। শিব সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম, যে কোনো একটা শিব সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম পড়তে হবে। বৃহস্পতির মন্ত্র পাঠ করতে পারে, ঠিক আছে, সেই মন্ত্র আমি আলাদা করে PDF এ পাঠিয়ে দেব। মেডিটেশন করতে পারে, মেডিটেশন খুব হেল্পফুল চুপিকারের জন্য।
গুরু যদি কোনো থাকে তার সেবা বা জীবজন্তুর সেবা, মন্দিরের সেবা, এগুলো খুব হেল্পফুল হবে, যেগুলো 5th পয়েন্ট, এটা খুব হেল্পফুল। আর ভগবান শিব বা বিষ্ণু বা মা তারা, মা তারা দশমহাবিদ্যার মধ্যে জুপিটারের সঙ্গে কানেক্টেড দেবতা হলো মা তারা। শিব বিষ্ণু, ভগবান শিব, ভগবান বিষ্ণু আর মা তারার নাম বা তার ওরশিপ বা পুজো করলে অনেক ভালো মানে ফল লাভ হবে। ঠিক আছে, তো এইটা হলো জুপিটারের রেমেডি। তো এবার আমরা বলি শুক্র বা ভেনাসের রেমেডি। শুক্র বা ভেনাসের রেমেডি, তার জন্য আমাদের প্রথম মানে রাতুলকে কপার মানে তামা, তামা সিলভার মানে হলো রূপো, এই দুটো ধাতুর কোনো জুয়েলারি পরা উচিত। সেটা হতে পারে বালা, হতে পারে কোনো তাবিজ, বা হতে পারে গলার হার, বা হতে পারে হাতের ব্রেসলেট, বা হতে পারে হাতের ব্রেসলেট, যে কোনো জুয়েলারি পরলে সেটা লাভদায়ী হবে। মা ললিতার, এটা হলো মা ললিতার সহস্র নাম, যেটা ব্রহ্মাণ্ড মহাপুরাণে পাওয়া যায়। ললিতা সহস্র নাম ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন, বা শ্রী সুক্তম, মা ললিতা ত্রিপুর সুন্দরীর জন্য ললিতা সহস্রনাম বা শ্রী সুক্তম পাঠ করলে তার হেল্প পাওয়া যাবে অনেক। তো ললিতা সহস্রনাম বা শ্রী সুক্তমের পাঠ করাটা এখানে ভালো হবে। ভেনাসের যে শুক্রের মন্ত্র, সে মন্ত্র পড়াইতে পারে। স্ত্রী বা যে কোনো নারীকে সম্মান দিতে হবে, মা বোনকে খুশি রাখতে হবে। যত স্ত্রী বা বাড়ির মহিলারা খুশি থাকবে তত শুক্রের মানে শুক্র ভালো হবে। যত স্ত্রী বা বাড়ির মহিলারা খুশি থাকবে তত শুক্র ভালো থাকবে। মা দুর্গার পুজো করা যায়, মা লক্ষ্মীর পুজো হবে, মা মহালক্ষ্মীর পুজো করা যেতে পারে। মা ললিতা ত্রিপুর সুন্দরী বা যাকে আমরা বলি ষোড়শী মহাবিদ্যা, তৃতীয় মহাবিদ্যা, তার আরাধনাও করা যেতে পারে। তো এই দেবীদের মা দুর্গা বা মা মহালক্ষ্মী, মা দুর্গা বা মা মহালক্ষ্মী বা মা ললিতা ত্রিপুর সুন্দরীর আরাধনা খুব হেল্পফুল, স্পেশালি শ্রী সুক্তম বা ললিতা সহস্রনামের মাধ্যমে। আর তার সাথে বাড়ির মহিলাদের সম্মান বা তাদের রেসপেক্ট দেওয়া, তাদের খুশি রাখলে, আর যদি কপার বা সিলভারের জিনিস পরা যায়, বা এর সাথে সাথে সাদা রঙের হোয়াইট কালারের ড্রেস যদি পরা হয়, তাহলে শুক্র আরো ভালো হবে, আর্থিক দিক থেকে আরো উন্নতি দেখতে পাওয়া যাবে। আমরা স্যাটার্নের রেমেডি দেখি, যে বেসিক রেমেডি গুলো, অ্যাডভান্স রেমেডি আমি আলাদা করে পাঠিয়ে দেবো পিডিএফ আকারে, বাট এখানে স্যাটার্নের রেমেডি আছে, সেটা হলো যে আয়রন বা স্টিলের জুয়েলারি যেগুলো হয় সেই রকম কিছু পড়তে পারে, কোনো লোহার বালা, যেমন ধরুন লোহার বালা, সোনার বালার সাথে, বা ধরুন সোনার হার চেন পড়লো আর লোহার বালা পড়লো, এরকম সোনার সঙ্গে একটা কিছু লোহার একটা, হনুমান চালিসা পাঠ, এবার আমরা দেখবো স্যাটার্নের রেমেডি। স্যাটার্ন মানে শনিদেব। তোমার রেমেডি হিসাবে আমরা অ্যাভয়েড আয়রন বা স্টিল বা লেড জুয়েলারি, লোহার জিনিসপত্র বা লোহার জুয়েলারি আমরা অ্যাভয়েড করব। কেন? কারণ এখানে আমরা জানি জুপিটার আর স্যাটার্ন একসাথে বসে আছে সেম ডিগ্রিতে 8000। তাছাড়া স্যাটার্ন নিচ হয়ে বসে আছে, স্যাটার্ন নিচ হয়ে বসে আছে। এই কারণে স্যাটার্নের যে প্রোডাক্টগুলো আমরা সেগুলোকে ইউজ করব না, কারণ এগুলোকে যদি ইউজ করি তাহলে লসই হবে। ইভেন নীলা টাইপের পাথর আমরা এখানে পড়তে নাই করব, কারণ এগুলো এই জাতকের জন্য, স্পেশালি রাতুলের জন্য ভালো হবে না, কারণ স্যাটার্ন নিচ হয়ে আছে। হনুমান চালিসা পাঠ একটা ইম্পর্টেন্ট রেমেডি, স্যাটার্নের মন্ত্র পাঠ ইম্পর্টেন্ট, লোয়ার ক্লাস বা পুয়ার ক্লাস লোকেদের হেল্প করা হেল্পফুল হবে। হনুমানজি, মা কালী আর মহাকাল, মহাকাল শিবের এক ফর্ম রূপ, মহাকাল
আর মা কালী দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী। আর হনুমানজির পুজো অর্চনা বা শনিদেবের পূজা অর্চনা সেকেন্ডারি রেমেডি হিসাবে খুব হেল্পফুল হবে। এবার দেখবো চাঁদের রেমেডি। চাঁদ 6 নম্বর হাউসে রয়েছে, ফলে চাঁদেরও জন্য কিছু রেমেডি যদি করা হয় সেটা হেল্পফুলই হবে। সেক্ষেত্রে রূপোর জুয়েলারি, রূপোর হার বা অন্য কোনো বালা বা চেন, এগুলো যদি পরে সেখানে হেল্পফুল হবে। চাঁদের সঙ্গে মহাদেবের একটা কানেকশন আছে আমরা জানি, সোমনাথ জ্যোতির্লিঙ্গের গল্প আমরা জানি। তো সেক্ষেত্রে ওম নমঃ শিবায় মন্ত্রের পঞ্চাক্ষরী মন্ত্র এটাকে বলে, এই পঞ্চাক্ষরী মন্ত্রকে যদি জাপ করা হয় সেটা হেল্পফুল হবে। মোটামুটি দিনে যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা জাপ যদি করা হয়। আর চাঁদের মন্ত্র, চাঁদকে সোমদেব বলে, তার মন্ত্র জাপ করতে পারে, মেডিটেশন হেল্পফুল হবে। চাঁদ মাকে রিপ্রেজেন্ট করে, ফলে মায়ের সেবা বা মায়ের বৈশিক আরো সেবা। আর শিব পার্বতী বা মা অন্নপূর্ণা বা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা খুব হেল্পফুল হবে, স্পেশালি মায়ের সেবা, নিজের মা বা মায়ের বৈশিক আরো সেবা। আর শিব পার্বতী বা শ্রীকৃষ্ণ বা মা অন্নপূর্ণার ভজন বা পুজো খুব হেল্পফুল হবে। এবার আসছে মঙ্গলের রেমেডি, কারণ মঙ্গল B9 চার্টে নিচ হয়ে গেছিল মঙ্গল, সেই জন্য আমাদের অ্যাভয়েড করতে হবে লাল রং আর আয়রন, লোহার জিনিস আর লাল রংকে অ্যাভয়েড করতে হবে। হনুমান চালিসা পাঠ করতে হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। মার্সের মন্ত্র চ্যান্ট করলে ভালো, মেডিটেশন খুব হেল্পফুল হবে। ভাই বা বন্ধুদের সাথে কোনো চিট করা উচিত হবে না এক্ষেত্রে। আর 6 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো মহাকাল বা হনুমানজি বা কার্তিক ভগবান বা মা বগলামুখী। দশ মহাবিদ্যার মধ্যে বগলামুখী মা মঙ্গলের সাথে যুক্ত, ফলে মা বগলামুখী, কার্তিক ভগবান, হনুমানজি বা শিবের অবতার মহাকালের আরাধনা করলে মঙ্গলের অসুবিধাগুলো থেকে বেরিয়ে আসা যাবে। জেমস্টোনের মধ্যে খুব হেল্পফুল হবে যদি পোখরাজ পড়ে, কারণ জুপিটারের প্রবলেমগুলো চলে যাবে। আর চাঁদের জন্য পার্ল বা মুক্ত, চাঁদের জন্য মুক্ত। আর পোখরাজ হলো বৃহস্পতির জন্য, বৃহস্পতির জন্য এই। আর এটা চাঁদের জন্য মুক্ত। চাঁদের জন্য মুক্ত, এটা মোস্ট রিকমেন্ডেড। আর এই ছাড়া যদি চায় তাহলে ওয়েলথের জন্য, ওয়েলথ আর ম্যারেজ লাইফের জন্য শুক্রর জন্য আমরা ডায়মন্ড পড়তে পারে, বা পান্না পড়তে পারে বিজনেস বা জবের জন্য, প্রমোশন বা গ্রোথের জন্য। ফর মার্কিউরি, বুধের জন্য, বুধ আর এইখানে শুক্র। ঠিক আছে, তো এগুলো জেমস্টোন যেগুলোকে রিকমেন্ড করছি। প্রথম যে দুটো আছে এই দুটো মাস্ট, এই দুটো না করলেও চলবে, বা যদি দরকার পড়ে তাহলে পরিধান করতে পারে। কালার, সাদা রং সব থেকে বেনিফিশিয়াল, গ্রিন অলসো গুড, বাট এইটা অ্যাভয়েড করতে হবে, রেড আর ব্ল্যাককে অ্যাভয়েড করতে হবে, প্রেফার করতে হবে গ্রিন আর হোয়াইট আর গ্রিনকে, স্পেশালি হোয়াইটকে। রুদ্রাক্ষ জুপিটারের জন্য 5 মুখী আর 15 মুখীর মধ্যে যে কোনো একটা। 10 মুখী রুদ্রাক্ষ ওয়েলথের জন্য, যেটা হলো শুক্র। আর 7 মুখী, 14 মুখী বা 17 মুখী রুদ্রাক্ষ
স্যাটার্নের জন্য স্পেশালি ফর সাড়ে সাতির সময়, তাছাড়া অন্য সময় পরিধান করতে পারে। এবার আমরা কথা বলবো বৃহস্পতির রেমেডি নিয়ে। বৃহস্পতি মানে জুপিটার, একে হলো বৃহস্পতি। লাল কিতাব অনুসারে, লাল কিতাব হলো একটা রেমেডির বই, সেই অনুসারে যদি আমরা দেখি তাহলে বৃহস্পতি যদি জুপিটার বা বৃহস্পতি যদি 8th হাউসে থাকে, তাহলে আমাদের জব, বার্লি, নারকেল আমাদের জলে দিতে বলেছে, জল বা কোনো নদী বা কোনো পুকুরে দিতে বলেছে, একবারই দিতে হবে, তাহলে জুপিটারের প্রবলেমের থেকে মুক্তি পাওয়া যাবে। পিপল ট্রি মানে হলো অসত্য বা বট গাছ, ইনক্রিমেশন গ্রাউন্ড মানে শ্মশান। পিপল ট্রি প্ল্যান্ট করতে বলেছে ইনক্রিমেশন গ্রাউন্ডে। পিপল ট্রি মিন্স মানে হলো অসত্য বা বট গাছ, অসত্য বা বট গাছ, ঠিক আছে। আর ইনক্রিমেশন গ্রাউন্ড মানে শ্মশান, শ্মশানের ধারে বা শ্মশানের গায়ে অসত্য বা বট গাছ লাগানোর কথা বলা হয়েছে। আর ঘি বা আলু বা কর্পূর, কর্পূর, ঘি বা আলু এগুলো মন্দিরে ডোনেট করতে বলা হয়েছে, ডোনেট বা দান করতে বলা হয়েছে মন্দিরে ঘি, আলু আর কর্পূর, ঠিক আছে। আর আমাদের এখানে বলেছে যে অসত্য বা বট গাছ আমাদের শ্মশানে বা শ্মশানের পাশের ভূমিতে লাগাতে বলা হয়েছে, বা বলা হয়েছে যে জব, বার্লি বা নারকেল নদীতে বা জলে দিতে। এর মধ্যে কোনো একটা বা দুটো যদি রেমেডি করা হয় তাহলে অনেকটাই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যাবে, অ্যালং উইথ আমরা আগে যে জুপিটারের রেমেডিগুলো বলেছিলাম ওগুলোর সাথে যদি এগুলো করা হয়। এবার স্যাটার্নের রেমেডি, লাল কিতাব অনুযায়ী স্যাটার্নের রেমেডি হলো যদি স্যাটার্ন মানে শনিদেব, যদি 8th হাউসে থাকে, তাহলে একটা স্কোয়ার মানে একটা চৌকো, এরকম চৌকো পিস সিলভার মানে এরকম রূপো সবসময় নিজের কাছে রাখতে, জামার পকেটে বা প্যান্টের পকেটে রাখতে। মিল্ক যে দুধ জলে দিতে বলেছে আর সেই জলে স্নান করতে বলেছে, মানে 1 চামচ বা 2 চামচ দুধ জলের মধ্যে মিশিয়ে কোনো একটা স্টোন বা কাঠে, মানে স্টোন মানে পাথর বা কাঠের কোনো একটা উঁচু কিছুর ওপর বসে স্নান করতে বলা হয়েছে, মানে কাঠের কোনো বসার জায়গায় বা পাথরের ওপর কিছু পাথর বা কোনো কাঠের বসার জায়গায় বসে জলের মধ্যে 1-2 চামচ যদি দুধ মিশিয়ে আপনিও সেই আপনার জলে স্নান ফ্রি করতে বলা কুণ্ডলী হয়েছে, প্রেডিকশন করাতে চান, তাহলে তাহলে স্যাটার্নের প্রবলেমের থেকে মুক্তি পাওয়া যাবে। এর সাথে সাথে যে আগে আমি রেমেডিগুলো বলেছিলাম ওগুলোও করতে হবে। চাঁদের রেমেডি, লাল কিতাব অনুযায়ী বলা হয়েছে যে দুধ দিতে নিজের হাতে নিজের বাবাকে, তার সাথে সাথে বলা হয়েছে যে রাত্রিবেলা দুধ দিতে না করা হয়েছে, এখানে না করা হয়েছে যে রাত্রে দুধ না নিয়ে দুধ ইনটেক মানে দুধ খেতে বলেছে অনলি দিনে, দিনের বেলা শুধু দুধ খাবে, রাতের বেলা দুধের প্রোডাক্ট বা দুধ খেতে বারণ করা হয়েছে। আর বলা হয়েছে যে কোনো রিলিজিয়াস স্পেস মানে মন্দির বাদ দিয়ে, মন্দির বাদ দিয়ে কোথাও দুধ ডোনেট না করতে, ঠিক আছে, কোথাও ডোনেট করতে বারণ করা হয়েছে। এগুলো করতে হবে কখন, যখন মুন বা চাঁদ 6th হাউসে থাকবে, বা চাঁদ 6th হাউসে। এবার হলো শুক্রের রেমেডি, কারণ যদি শুক্র অর্থের কারক, তো যদি শুক্র 9th হাউসে থাকে, 9th হাউসে এমনিতেই শুক্র খুব ভালো, তাহলে শুক্র, তাহলে বলেছে যে সিলভার ব্যাঙ্গলস মানে রূপোর বালা, ঠিক আছে, রূপোর বালা বা ব্রেসলেট পরতে বলা হয়েছে, আর তার সঙ্গে কিছুটা লাল রং বা সিঁদুর সেই রূপোর বালাতে লাগিয়ে তারপর সেটাকে পরতে বলা হয়েছে,
রূপোর বালা বা ব্রেসলেট। আর একটা রূপোর পিস কে নিম গাছের তলায় 43 দিনের জন্য পুঁতে দিতে বলা হয়েছে। একটা রূপোর পিসকে নিম গাছের তলায় 43 দিনের জন্য পুঁতে দিতে বলা হয়েছে। তাহলে শুক্র যদি 9th হাউসে থাকে, সচরাচর এখানে প্রবলেম করে না, যদি করে সে প্রবলেমটাও সলভ হয়ে যাবে। আর কেতুর রাতুলের কুণ্ডলিতে 5th হাউসে আছে, কেতু আছে 5th হাউসে। সেক্ষেত্রে দুধ আর সুগার মানে হলো চিনি, দুধ আর চিনি ডোনেট বা দান করতে বলা হয়েছে, দুধ আর চিনি দান করতে বলা হয়েছে। তো এই রেমেডিগুলো যদি ফার্স্ট রেমেডি যেগুলো বলেছিলাম সেগুলোর সাথে যদি লাল কিতাবের রেমেডিগুলো ফলো করা যায়, তাহলে সব প্রবলেমে আস্তে আস্তে সলভ হয়ে যাবে। বাকি অ্যাডভান্স রেমেডি আর অ্যাডভান্স প্রেডিকশন আমরা রাতুলকে ডাইরেক্ট ওর হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ যা ইনফরমেশন আমি এখানে বলছি বা যা আরো অ্যাডভান্স ইনফরমেশন আমি বলবো সেগুলো পিডিএফ আকারে আর ভিডিও আকারে দুভাবেই পাঠিয়ে দেওয়া হবে। যদি আপনিও আপনার ফ্রি কুণ্ডলী প্রেডিকশন করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে বা কমেন্ট সেকশানে আপনার বার্থ ডিটেলস আর লোকেশন মানে বার্থ লোকেশন সেন্ড করুন। প্রতি সপ্তাহে আপনাদের মধ্যে যে কোনো একজন লাকি পার্সনের কুণ্ডলী প্রেডিকশন ইউটিউবে ফ্রিতে করা হবে। থ্যাংক ইউ।